বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে জানিয়ে দেব প্রধান খবর। 13ই মার্চ নয় 17ই মে খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। কর্মসূচি স্থগিত করলেও হল না ছাড়ার ঘোষণা জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের। পিকে হালদার কেলেঙ্কারিতে জড়িয়ে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের আরো 10 কর্মকর্তা। 204 জন ব্যবসায়ী সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান, আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রীর। টিকা নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মানতে আবারও পরামর্শ। ভোজ্য তেলের দাম 2 মাসে লিটারে বেড়েছে 25 টাকা। সরকার নির্ধারিত দাম মানছেন না ব্যবসায়ীরা। এবং সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল 5 জনের, আহত অন্তত 15 জন। শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী 13ই মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 17ই মে থেকেই খুলবে হলগুলো। একই সঙ্গে হলে না থাকার শর্তে শিক্ষার্থীরা চাইলে চলমান ফাইনাল পরীক্ষা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। সকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে একথা জানান তিনি। অধ্যাপক আখতারুজ্জামান জানান, 17ই মে হল খোলার 2 সপ্তাহ পর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ক্লাস পরীক্ষা শুরু হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। পরে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত 7 কলেজের পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, এই 7 কলেজের সব পরীক্ষা স্থগিত থাকবে। করোনার টিকা প্রসঙ্গে উপাচার্য বলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাদের টিকার আওতায় আনা হবে। করোনার কারণে প্রায় 11 মাস ধরে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বড় ধরনের কোনো পরীক্ষা 13ই মার্চকে সামনে রেখে যে নির্ধারণ করা হয়েছিল, সেগুলো আজকের একাডেমিক কাউন্সিলের সকলকে অনুরোধ করা হয়েছে সেগুলো স্থগিত রাখার জন্য। 17ই মে যখন হলে আবাসিক শিক্ষকরা উঠবে, তার 2 সপ্তাহ পর এই সকল বড় বড় পরীক্ষাগুলোর যে কর্মসূচি, পরীক্ষার রুটিন, সেগুলো সংশ্লিষ্ট ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, বিভাগ তারা সমন্বয় করে সেই পরীক্ষাগুলো তারা গ্রহণ করবে। সহকর্মী নূরে আলম এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। পিন্টু, আপনি বিশ্ববিদ্যালয়ের যেই গুরুত্বপূর্ণ বৈঠকটি কিছুক্ষণ আগে হয়ে গেল, সেখানে আপনি ছিলেন, পরে উপাচার্যের সাথে কথাও বলেছেন। উপাচার্যের বক্তব্যের খানিকটা আমরা জানিয়েছি, বাকিটা আপনি জানাবেন। আরেকটি বিষয়, এই সিদ্ধান্তের পরে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় তারা জড়ো হচ্ছিলেন এর আগে, বা বিভিন্ন জায়গায় ছোটোখাটো কর্মসূচি পালন করেছেন, তাদের এখন প্রতিক্রিয়া কী? বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছিল, তারা মূলত গতকালকেরই তাদের কর্মসূচি একটি ঘোষণা করেছেন যে 72 ঘন্টা তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে যদি আবাসিক হল না খুলে তাহলে তারা আবার আন্দোলনে নামবেন। তো আমি এই বিষয়টি নিয়ে আজকে যেহেতু একদম চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে ফেলেছে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, তো আমি আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তো আমি একজনের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে জানানো হবে 72 ঘন্টা পর, অর্থাৎ আগামী পরশু দিন এই তারা তাদের নতুন কর্মসূচি অথবা তারা কর্মসূচি দিবেন কি দিবেন না, অথবা তারা এই সিদ্ধান্ত মেনে নেবেন কি না, সেটি তারা আগামী পরশু দিন আমাদেরকে জানাবেন। সেই সঙ্গে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, যেহেতু 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অনেক নিয়মিত শিক্ষার্থীও কিন্তু এই বিসিএস এ আবেদন করেছেন এবং তারা এই বিসিএস এর পরীক্ষার্থী, বিশেষ করে মাস্টার্স পর্যায়ে যারা রয়েছেন তারাই এই বিসিএস এর আবেদন করেছেন। তো তারা বলছেন যে বিসিএস এর এই প্রিপারেশনটি তারা হলে থেকে, শেষ সময়ের প্রস্তুতি তারা হলে থেকে নিতে চান। কারণ সাধারণত আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি যে শিক্ষার্থীরা কিন্তু এই চাকরি পাওয়ার আগ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয় হলে অবস্থান করেন, অথবা 1-2টি বিসিএস কিন্তু তারা হলে থাকা অবস্থায় দেয়। আর যেহেতু এখন সেশন জট নেই, তাই মাস্টার্সে যখন তারা পড়াশোনা করেন তখনই তারা চাকরির আবেদন করতে পারেন। তো অনার্সের তার মানে বিশ্ববিদ্যালয়ের হল খোলার ব্যাপারে শিক্ষার্থীদের যে তোড়জোড় বা তাড়াহুড়ো, তার পেছনের একটা বড় কারণ হচ্ছে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়া। এটা একটা বড় বিষয়, তাই তো?
হ্যাঁ, এটি আসলে মূলত এখন শিক্ষার্থীরা বলছেন যে এই 41তম বিসিএসটি সামনের মাসে অনুষ্ঠিত হবে, মার্চ মাসে অনুষ্ঠিত হবে। তো এই বিসিএসটির প্রস্তুতি তারা হলে বসে নিতে চান, কারণ বেশিরভাগ শিক্ষার্থী দাবি করছেন অথবা তারা জানাচ্ছেন যে তাদের আর্থিক সঙ্গতি নেই ঢাকা শহরে মেস অথবা বাসা ভাড়া করে থাকা, তারপরেও তারা থাকছেন। যেহেতু করোনার কারণে প্রায় 11 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের আয়ের একটি বড় জায়গা হচ্ছে টিউশনি, সেই টিউশনিগুলোও বন্ধ। তো বাড়ি থেকে এনে টাকা এনে ঢাকা শহরে অবস্থান করার মতো সামর্থ্য আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থীর নেই। সেই শিক্ষার্থীদের মূলত বলছেন যে তাদের দিকটি বিবেচনা করে হলেও আবাসিক হলটি খুলে দেওয়াটা উচিত ছিল। তারা কিছুটা ক্ষোভও জানিয়েছেন। আবার শিক্ষার্থীদের একটা অংশ বলছেন যে যেহেতু ভ্যাকসিন নিয়ে অথবা টিকা নিয়ে শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করানো হবে, এই সিদ্ধান্তটিও ঠিক আছে। বলা যায় যে এই সিদ্ধান্তটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমি এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই আইন এবং নির্দেশের প্রতি যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন এবং তারা এই নির্দেশনা মেনে নেবেন। তারা হলে প্রবেশের কোনো ধরনের চেষ্টা করবেন না। আর সেই সাথে 7 কলেজের বিষয়ে আমি একটু জানিয়ে রাখি যে 7 কলেজের সামনে আর কোনো পরীক্ষা হবে না। মে মাস পর্যন্ত তাদের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু তাদের যে পরীক্ষাগুলো চলমান রয়েছে সেই পরীক্ষাগুলো চালিয়ে যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে বিকেলে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নিশ্চয়ই বিকালে সেই সিদ্ধান্তের পর আপনার মাধ্যমে আরো তথ্য আমরা তুলে ধরবো। নূর আলম, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে নিরাপত্তার দাবিতে তালা ভেঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা এখনো হল ছাড়েননি। তবে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তার দাবিতে যে কর্মসূচিগুলো ছিল তা স্থগিত করেছেন আন্দোলনকারীরা। দুপুর 12:30টার দিকে ক্যাম্পাসের যানবাহন চত্বরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। জানান প্রশাসনের আশ্বাসে কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। তবে কর্মসূচি স্থগিত করলেও হল ছেড়ে যাবেন না শিক্ষার্থীরা। এদিকে 17 মে থেকে আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও শিক্ষার্থীদের একাংশ তা না মানায় করণীয় ঠিক করতে বৈঠক করছে প্রভোস্ট কমিটি। গত শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়। এরপর নিরাপত্তার দাবিতে শনিবার দিনব্যাপী বিক্ষোভের পর তালা ভেঙে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। রবি ও সোমবার তাদের সঙ্গে যোগ দেন আরও অনেকে। আমাদের প্রায় সকল দাবি তো আমাদের প্রশাসন এবং প্রক্রিয়াল বডিরা সবাই মিলে বসে মেনে নিয়েছেন। তারা আমাদের যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন, মামলা হয়েছে এবং যথেষ্ট আশ্বাস দিয়েছেন যে বিচার কার্য সম্পাদন হতে একটু সময় লাগে, প্রমাণের বিষয়াদি আছে, সেটার জন্য সময় চেয়েছেন, সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন বলে আমরা আমাদের এই কর্মসূচি এবং আমাদের আন্দোলন আপাতত স্থগিত করছি। আমাদের সব শিক্ষার্থীদের অবস্থা বিবেচনায় আনতে হবে। হ্যাঁ, সবার কিন্তু এই পরিস্থিতি নেই এখনই হল ছেড়ে তারা চলে যাবে বা গেলে তাদের ইয়েটা কি আসলে পরবর্তীতে আমাদের মনে হচ্ছে না আমরা হলের বাইরে গেলে আমাদের সমস্যা হতে পারে ক্যাম্পাসের বাইরে গেলে, যার কারণে আমরা আপাতত ক্যাম্পাসে এবং হলে অবস্থান করতেছি। আমরা পরবর্তীতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী আল আমিন হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আল আমিন, আন্দোলন বা অন্যান্য কর্মসূচি থেকে শিক্ষার্থীরা সরে এসেছেন প্রশাসনের আশ্বাসে, কিন্তু হল ছেড়ে যাননি। তাদেরকে হলে থাকতে দেওয়া হবে কিনা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নিচ্ছে? সেই সাথে আরেকটি বিষয় জানাবেন যে এত বড় বিশ্ববিদ্যালয়ে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী অবস্থান করছেন, তাদের নিরাপত্তার বিষয়টি তো সামনে চলেই আসে। এ বিষয়েই বা প্রশাসন কি বলছে? গতকালকে যখন শিক্ষামন্ত্রী ঘোষণার পরে এখানকার প্রভোস্ট কমিটি কিন্তু হলে হলে গিয়ে তারা আসলে বুঝিয়েছেন। বিশেষ করে একটি হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে নারী শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এবং পরবর্তীতে হলে প্রভোস্ট গিয়ে তিনি বুঝিয়েছেন, তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করছেন, সেটি শিক্ষার্থীরা মানেননি এবং তার পরবর্তীতে গেল শুক্রবার স্থানীয় গেরুয়া গ্রামের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং সেই সংঘর্ষের ধারাবাহিকতায় কিন্তু শিক্ষার্থীরা হলের তালা ভেঙে সেখানে তার অবস্থান এবং তারা একটি দাবি করেছিল যে যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই ক্যাম্পাস কিংবা হল থেকে সরে যাবেন না। আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা যানবাহন চত্বরে কিছু নয় কথা বলেছেন এবং সেখানে তারা স্পেসিফিক বেশ কয়েকটি বিষয় জানতে চেয়েছি যে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনাটাই তারা মানেন কিনা। তারা বলছেন সেই সরকারের সেই সিদ্ধান্তের প্রতি তাদের শ্রদ্ধা আছে, তবে তারা এই মুহূর্তে হল ছাড়বেন না। আমি তাদের কাছে প্রশ্ন করেছিলাম সেই হল ছাড়ার জন্য যৌক্তিক কোনো সময় প্রক্টোরিয়াল বডি কিংবা প্রভোস্ট কমিটির কাছে তারা চাইবে কিনা। তারা বলছেন যে সেই সিদ্ধান্ত তারা আসলে বসে ঠিক করবেন। শিক্ষার্থীদের এমন সিদ্ধান্ত এবং এরপরে প্রভোস্ট কমিটি একটি বৈঠক করেছে। সেই প্রভোস্ট কমিটির সভাপতি যিনি মোতাহার হোসেন, তিনিও গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা বেশ কয়েকটি প্রশ্ন সেই মোতাহার হোসেনকে করেছিলাম, জানতে চেয়েছিলাম যে কবে নাগাদ শিক্ষার্থীরা আসলে হল ছাড়বেন বা তাদের কোনো নির্দেশনা দেওয়া আছে কিনা। তারা বারবারই একটা কথা বলেছেন, আমরা চেষ্টা করছি প্রয়োজনে প্রভোস্ট যারা রয়েছেন তারা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে তাদেরকে হল ত্যাগে বাধ্য করবেন, অথবা যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীরা হল না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত তারা হলে অবস্থান করবেন। আমরা জানতে চেয়েছিলাম যে গতকালকে নির্দেশনার পর প্রায় একদিন হয়ে গেল
সেক্ষেত্রে প্রভোস্ট কমিটি আসলে দৃশ্যমান কি বৈঠক নিয়েছেন। তারা একটি কথা বারবারই বলার চেষ্টা করছেন, আমরা শিক্ষার্থীদের বোঝাচ্ছি, তাদেরকে দেখি, বৈঠক করব, পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। দৃশ্যমান কোনো অগ্রগতি আমরা গতকালকে যেমনটা দেখেছি, আজকে ঠিক তারা বৈঠকেই সীমাবদ্ধ থেকেছেন। শিক্ষার্থীদেরকে তারা ওইভাবে কঠোর অবস্থানে তারা যাচ্ছে না। তারা একটি কথা বারবার বলছেন, তারা হচ্ছেন অভিভাবক, শিক্ষার্থীদের প্রতি তাদের স্নেহ রয়েছে, যার কারণে তারা কঠোর অবস্থানে যেতে পারছেন না। একজন গণমাধ্যম কর্মী প্রশ্ন করেছিলেন যে তারা ভেঙে যে সমস্ত শিক্ষার্থীরা হলে উঠেছেন তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। বরাবরের মতোই প্রভোস্ট কমিটি একই বক্তব্য বলেছেন, আমরা দেখছি, বুঝিয়েছি, ব্যবস্থা নেওয়া হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আলামিন হোসেন, আপনাকে ধন্যবাদ। পিকে হালদারের অর্থ কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের আরও 10 জন। এছাড়া আরও 204 জন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের 394 জন সম্পর্কে তথ্য চেয়েছে উচ্চ আদালত। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় রাশেদুল হককে গ্রেপ্তার করে দুদক। পরে আদালতে জবানবন্দিতে রাশেদ জানান, পিকে হালদারের অর্থ আত্মসাতে প্রচ্ছন্ন সমর্থন দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর ও নির্বাহী পরিচালক শাহ আলম। এই জবানবন্দির পর নির্বাহী পরিচালক শাহ আলমকে বদলি করা হয়। তার কাছ থেকে দুটো ডিপার্টমেন্ট নিয়ে নেওয়া হয়েছে, চেঞ্জ করা হয়েছে। কোর্টের যখন এরকম একটা আসে তখন এটাকে কগনিজেন্টে নিয়েছি না, ওই দুটো ডিপার্টমেন্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত আর্থিক খাত থেকে প্রায় 15,000 কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পিকে হালদার চক্র। এই চক্রের 62 জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে দুদক। সম্প্রতি আরও 204 জন ব্যবসায়ীর সংশ্লিষ্টতা পেয়েছে সংস্থাটি। এই অর্থ আত্মসাতের সাথে বাংলাদেশ ব্যাংকের জড়িতদের খুঁজছে দুদক। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের নিরীক্ষণ বিভাগের আরও 10 জনকে চিহ্নিত করেছে দুদকের তদন্তকারীরা, কিন্তু এখনই কারো নাম বলতে রাজি নন সংস্থাটি। কিভাবে উনি এত টাকা নিয়ে গেল উইদাউট অ্যাপ্রুভাল অফ দি বাংলাদেশ ব্যাংক? অবভিয়াসলি বাংলাদেশ ব্যাংক তার দায় দায়িত্ব এড়াতে পারে না। এখন দায় দায়িত্ব এড়াতে পারে না কিছু কর্মকর্তার কারণে এই ঘটনাটি ঘটেছে। এখন কারা কারা জড়িত এই বিষয়টি খতিয়ে দেখছে এবং অচিরেই আপনি এগুলি সব দেখতে পাবেন। সহযোগীদের পাশাপাশি চক্রের নেতা পিকে হালদারকেও দেশে ফেরাতে কাজ করছে দুদক। বিদেশ থেকে আনার তো একটাই ওয়ে হলো যে আমাদের রেড অ্যালার্ট জারি করা ইসের মাধ্যমে, সেটা করা হয়েছে এবং আমরা আশা করি যে তারা ধরে আমাদের কাছে হস্তান্তর করবেন। আর্থিক খাতের কর্মীদের মধ্যে ভবিষ্যতে যেন কোনো অসাধু চক্র গড়ে উঠতে না পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আকাশসীমা প্রতিরক্ষায় ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান, এমন আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীর 2টি স্কোয়াড্রনকে পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। যশোরে বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটির 11 স্কোয়াড্রন এবং জহুরুল হক ঘাঁটির 21 স্কোয়াড্রনকে মঙ্গলবার সকালে দেয়া হয় জাতীয় পতাকা। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে 2 স্কোয়াড্রনের হাতে পতাকা তুলে দেন বিমান বাহিনী প্রধান। এ সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখায় এবং জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে সামরিক বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন দায়িত্ব পালন করেন, আমি মনে করি আপনারা সব সময় যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন, যেন বাংলাদেশের মান মর্যাদা সবসময় বৃদ্ধি পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। অ্যাভিওনিক্স সমৃদ্ধ পরিবহন বিমান, ইউটিলিটি হেলিকপ্টার, যুগোপযোগী প্রশিক্ষণ বিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার ডিফেন্স রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যা পূর্বে কখনো ছিল না সেগুলি, এবং নতুন নতুন ঘাঁটি, ইউনিট, প্রশিক্ষণ প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করেছি। বিমান বাহিনীকে দেশের আকাশসীমা রক্ষায় সক্ষমতা অর্জনের তাগিদ দিয়ে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির লক্ষ্যের কথাও জানান সরকার প্রধান। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধবিমান তৈরি করতে পারবো। কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশসীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার পদক্ষেপ আমরা নিয়েছি। ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে সাফল্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি।
করোনা পরিস্থিতিতে জনমুখী নানা কার্যক্রমে যুক্ত থাকায় বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় করোনার টিকা নিলেও মাস্ক পরা সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আবারও পরামর্শ দেন তিনি। মর্যাদা রক্ষার জন্য। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। মুফতি হান্নানের নির্দেশে ইকবাল মূল মঞ্চে বোমা নিক্ষেপ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতিতে জড়িত থাকলেও পরে হরকাতুল জিহাদের জঙ্গি কর্মকাণ্ডে জড়া ইকবাল। সকালে সংবাদ সম্মেলনে সব কথা জানান র্যাবের মহাপরিচালক। 2004 সালের 21 আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন আইভি রহমান সহ 24 জন। এ মামলায় 2018 সালের অক্টোবরে রায় দেয় বিচারিক আদালত। দণ্ডিত 33 আসামি কারাগারে থাকলেও পলাতক ছিলেন 16 জন। ঘটনার 17 বছর পর মঙ্গলবার রাত 3টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে। র্যাব বলছে, গ্রেনেড হামলায় ইকবাল হোসেন সরাসরি জড়িত ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতি হান্নানের নির্দেশে সে 21 আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। মুফতি হান্নান হামলা পরিচালনার জন্য তাকে গ্রেনেড সরবরাহ করেছিল বলে সে উল্লেখ করে। সে আরও জানায় যে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুঁড়েছিল। হরকাতুল জিহাদের জঙ্গি ইকবাল হোসেন ছাত্র দলের রাজনীতিতে জড়িত ছিল। গ্রেনেড হামলার পর প্রথমে ঝিনাইদহ, পরে মালয়েশিয়ায় পালিয়ে যায়। 2020 সালে দেশে এসে সে আবার জঙ্গিদের সাথে যোগাযোগ শুরু করে বলেও জানান র্যাব মহাপরিচালক। 2001 সালে তার চিন্তা চেতনায় একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বলে সে উল্লেখ করে এবং সে ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে হরকাতুল জিহাদ বাংলাদেশে যোগদান করে। প্রবাসে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়ে গত 2020 সালের শেষের দিকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত এসে ইকবাল আত্মগোপনে থেকে সম্ভাবনাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে। গ্রেনেড হামলায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় র্যাব মহাপরিচালক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ বঙ্গবন্ধু উপাধির 52 বছর। 1969 সালের 23 ফেব্রুয়ারি লাখো জনতার সম্মেলনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়। তৎকালীন কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ঢাকার রেসকোর্স ময়দানে এক জনসভার আয়োজন করে। ওই জনসভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। সভায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির পক্ষে পূর্ণ সমর্থন তুলে ধরেন। 1969 সালের 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে আন্দোলনের সূত্রপাত হয়। গণ অভ্যুত্থানের সময় আসাদ, মতিউর, মকবুল, রুস্তম এবং ক্যান্টনমেন্টে সার্জেন্ট জহুরুল হক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা মৃত্যুবরণ করেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে কারামুক্ত করে জনতা। ভোজ্য তেলের দাম কমছে না। গত 2 মাসে লিটার প্রতি গড়ে 25 টাকা দাম বেড়েছে। অনেক কোম্পানি সরকার নির্ধারিত দামের চেয়েও খানিকটা বেশি মূল্য বোতলের গায়ে লিখে সয়াবিনের বোতল বাজারে ছাড়ছে। আবার কোথাও সরকার নির্ধারিত মূল্যের কমেও মিলছে সয়াবিন তেল। বাণিজ্যমন্ত্রীর দাবি, বিশ্ববাজারে বাড়তি দামের কারণেই দেশে বিক্রির সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছে। ভোজ্য তেলের ঊর্ধ্বমুখী দামে লাগাম টানতে 1 সপ্তাহ আগে এ পণ্যের দাম ঠিক করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী খুচরা বাজারে খোলা সয়াবিন 115 টাকা লিটার আর বোতলজাত তেলের দাম ঠিক হয় 135 টাকা। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিনের খুচরা সর্বোচ্চ বিক্রয় মূল্য 630 টাকা নির্ধারণ হয়। রাজধানীর খুচরা বাজারে মানভেদে বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়, আর 5 লিটারের বোতল কেনা যাচ্ছে 590 থেকে 610 টাকায়। আবার অনেক স্থানে বোতলের গায়েই লেখা রয়েছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। এ নিয়ে ক্ষোভ ক্রেতাদের। সব কষ্ট তো সাধারণ পাবলিকের, আমাদের ভোক্তারা তাদেরই কষ্ট। সব দাম আমাদের পড়তে হইতেছে, কারণ বাজার আসলে পকেটে টাকা না হয়ে যায়। আমার কাছে তো মনে হয় সরকার ব্যবসায়ীদের স্বার্থটা বেশি দেখছে আর কি। তেলের দাম অবশ্যই ভোক্তাদের স্বার্থটা দেখা উচিত। 580 টাকা তেল কিনে আমরা 90 টাকা বেশি। বসুন্ধরা, পুষ্টি, তীর, তারপরে রূপচাঁদা কিনে হলো 600 টাকা, বিক্রি করি 610 টাকা। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলছেন, তেলের আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করেই দাম ঠিক করা হয়েছে। আমদানি মূল্য কমলে দাম আবারও মূল্যায়ন করা হবে। গত 6 মাসে $700 যেটা ছিল টনের, সেটা $1150, যার ফলে গ্লোবালি মার্কেটে দাম বেড়ে গেছে। 90% আমরা ইম্পোর্ট করি, যার জন্যই দামটা বেড়ে গেছে। তারপরে এই কষ্টের ভিত্তি করে আমরা মন্ত্রণালয়ে একটা দাম ফিক্স আপ করে দেওয়া হয়েছে যে এই দাম
হওয়া উচিত এই প্রাইস, সেটা আমরা চেষ্টা করছি মেনটেন করার। দেশে বছরে সয়াবিন, পাম মিলিয়ে ভোজ্য তেলের চাহিদা প্রায় 20 লাখ টন, যার প্রায় পুরোটাই আমদানি করে দেশের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। সকাল 7:30টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিল যাত্রীবাহী বাস। কামারখন্দের কোনাবাড়ি এলাকায় পৌঁছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে আশপাশ থেকে ছুটে আসে লোকজন, বাস ও ট্রাকের ভেতর আটকে পড়াদের উদ্ধার শুরু করে। দুর্ঘটনার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসও। গাড়ির ভিতরে ঢুকে 4 জনকে মৃত অবস্থায় গাড়ির ভিতর থেকে বের করলাম। আমরা ভিতরে যারা আহত ছিল তাদেরকে বের করি, যারা নিহত ছিল তাদেরকে বাইরে বের করি। তারপরে পুলিশ ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থল থেকে তাদেরকে সিরাজগঞ্জ হাসপাতালে নিয়ে যান। যে বগুড়া থেকে ময়মনসিংহগামী যুগান্তর পরিবহন এবং ঢাকা থেকে রাজশাহীগামী একটি মালভর্তি ট্রাক মুখোমুখি সংঘর্ষ, 10 থেকে 12 জন আহত ব্যক্তি। আমরা আমাদের অ্যাম্বুলেন্স যোগে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে আহত ব্যক্তিদেরকে আমরা পৌঁছে দিতে সক্ষম হই। পুলিশ ও স্থানীয়রা জানায় চাকা পাংচার হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। টায়ার বাস্ট করে পাংচার হয়ে বুঝছেন উল্টে গেছে। উল্টে পরে এই অনেক মানুষজন চিকরাচিকি করতেছে। বাসটি আপনারা দেখতে পাবেন যে সামনে ডান পাশের চাকাটা ফেটে গেছে। সম্ভবত যাওয়ার সময় কোনো কারণে চাকাটা ফেটে গিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় ট্রাক চালক সহ 4 জন। আহতদের ভর্তি করা হয় সিরাজগঞ্জ সদর হাসপাতালে। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক, বাকি সবার মোটামুটি আমাদের এখানে চিকিৎসাধীন আছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা থাকছে। প্রথম ধাপে 35 নয়, করোনার টিকা দেওয়া হবে 60 লাখ মানুষকে। দ্বিতীয় ডোজ শুরু 7 এপ্রিল। টিকা নেয় অনেক পিছিয়ে নারীরা। এলেঙ্গা রংপুর 4 লেন প্রকল্পে বগুড়ার বনানী থেকে মোকামতলা অংশে কাজের অগ্রগতি মাত্র 10 ভাগ। 36 মাস মেয়াদে চলে গেছে 20 মাস। এই মুহূর্তে সচিবালয়ে করোনা টিকা নিয়ে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ব্যক্তিরা ছিল যে আমরা এখন থেকে প্ল্যান করছি কিভাবে আগামী দিনগুলোতে আমাদের এই ধারাটা অব্যাহত রাখব। আমাদের এই এপ্রিল মাসে আমাদেরকে দ্বিতীয় ডোজের বিষয় চলে আসবে, অর্থাৎ আমরা 2 মাস পরে দ্বিতীয় ডোজ দিতে যাচ্ছি, কারণ তখন 8 সপ্তাহ হবে যারা প্রথম নিয়েছিল। কারণটা হলো 8 সপ্তাহে নাকি ইমিউনিটিটা ভালো হয়, এটা WHO গাইডলাইন। সেই গাইডলাইন ফলো করে আমরা এপ্রিলের 7 তারিখ থেকে আমরা দ্বিতীয় ডোজের দেওয়ার চিন্তা ভাবনা এখন থেকে করছি, এবং পাশাপাশি আমরা যে প্রথম ডোজ যারা নেবে সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। কারণ সবকিছু প্ল্যান প্রোগ্রাম নির্ভর করবে আমাদের ভ্যাকসিন এর অ্যাভেলেবিলিটির উপরে। আমরা গতকালই আমরা পেয়েছি বা আজকে যেটা রিসিভ করেছি আমরা আরো 20 লক্ষ ভ্যাকসিন, 20 লক্ষ ডোজ। কিন্তু এই মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ বিষয়ে আমরা সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি যে আপনারা এটা তাড়াতাড়ি মেকআপ করেন। আপনারা জানেন সেরাম ইনস্টিটিউট চাপের মধ্যে আছে, ভারত সরকারের চাপ আছে তাদের, এবং বিশ্বজোড়া চাপ আছে, কারণ এই ভ্যাকসিনটি বিভিন্ন দেশে যাচ্ছে, চাহিদা রয়েছে। আমরা এই বিষয়ে এখন থেকেই চিন্তা ভাবনা শুরু করেছি। পাশাপাশি আমাদের এখানে কিছু নতুন সাপ্লায়ার আবেদন করেছে, সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি, এবং সেই বিষয়ে বিভিন্ন পর্যায়ের সাথে আলোচনা হচ্ছে।
যে আমাদের অন্যান্য সোর্সগুলো বিষয় নিয়ে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এটা সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করে সেই সিদ্ধান্ত আমরা করব। এবং আমরা চাইব যে আমাদের যে সামনে যে ভ্যাকসিন যতটুক অ্যাভেলেবল হবে সেই অ্যাভেলেবিলিটির উপরেই আমাদের কার্যক্রমটা কিন্তু নির্ভর করবে। এই বিষয়টি আপনাদের আগেই আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের যদি কিনা যে হারে রেজিস্ট্রেশন হচ্ছে, যে হারে ভ্যাকসিন গ্রহণ করছে, এই হারটি বজায় থাকবে যদি কিনা আমরা সেই হারে ভ্যাকসিনও পাই, যার চেষ্টা আমাদের রয়েছে। কিন্তু যদি সেই হারে যদি কম বেশি হয়ে যায় তাহলে পরে আমাদের ভ্যাকসিন দেওয়ার হারও একটু কম বেশি করতে হবে। এটা হলো মোটামুটি আমাদের এ পর্যন্ত বলার ছিল আপনাদের কাছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর আরো একটু নির্দেশনা আছে যে শিক্ষকদেরকে ভ্যাকসিনেট করা। শিক্ষকরা তো বেশিরভাগই 40-এর ঊর্ধ্বে আছে, কাজে তারা ভ্যাকসিনেশন এমনিই পেয়ে যাবেন। এবং আমরা এখন তাদেরকে প্রায়োরিটির সাথে শিক্ষকদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে দিব। আমাদের পাইলটদেরকে আগে দিয়ে দিতে বলেছেন উনি। তারপরে ক্রু যারা আছেন, যারা পোর্টে কাজ করেন, সি পোর্ট, ল্যান্ড পোর্ট, তাদেরকেও ভ্যাকসিন আগে দিয়ে দিতে বলেছেন এবং তারাও পেয়ে যাবেন। তারা তো ফ্রন্টলাইন ওয়ার্কার, এমনি আগে পাবেন এবং তাদের বয়সের কারণেও তারা আগে পাবেন। কাজেই এই বিষয়গুলো আমরা নজরে নিয়ে আমরা যথাযথ পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছি। এবং আজকেও আমরা আলোচনা করেছি আমাদের বিভিন্ন ডিপিপি নিয়ে, যে কিভাবে ঢাকা মেডিকেল কলেজকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যায় 5,000 বেড নির্মাণের কাজটি। এটা মাননীয় প্রধানমন্ত্রীও ওনার ওনার চাহিদা এটাও রয়েছেন। এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো 4টি আছে তার ডিপিপিও আমরা তাড়াতাড়ি করে এখানে নিয়ে যাব। এবং আমাদের আরও বেশ কিছু প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলি নিয়ে আলোচনা করে আমরা সময় বেঁধে দিয়েছি যে সময়ের মধ্যে ডিপিপি তৈরি করে প্ল্যানিং কমিশনে নিয়ে যাবেন এবং যেগুলোর অগ্রগতি দরকার, ডিপিপি পাস হয়ে গেছে, সেগুলোর অগ্রগতি জানি ভালো থাকে, বজায় থাকে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। ধন্যবাদ আপনাদেরকে। সচিবালয় থেকে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বক্তব্যে। চলে যাচ্ছি পরের খবরটিতে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানের 20 লাখ ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় 3 কোটি ডোজের দ্বিতীয় চালান। এই টিকা এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এর আগে 15 ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেওয়ার পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন টিকার দ্বিতীয় চালান দেশে আসার কথা জানিয়েছিলেন। গত 20 জানুয়ারি ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 20 লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসাবে বাংলাদেশে পাঠায়। পরবর্তীতে কেনা টিকার 50 লাখের প্রথম চালান আসে 25 জানুয়ারি। 7 এপ্রিল সারা দেশে শুরু হবে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। এর আগে SMS দিয়ে জানানো হবে টিকা দেওয়ার সময় স্থান। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের টিকার দ্বিতীয় চালান থেকে দেয়া হবে এই ডোজ। এদিকে 35 নয় 60 লাখ মানুষ পাচ্ছেন করোনা টিকার প্রথম ডোজ। দেশে করোনা টিকার উদ্বোধন 27 জানুয়ারি। এর 11 দিন পর সারা দেশে শুরু হয় টিকা কর্মসূচি। এ পর্যন্ত টিকা পেয়েছেন 23 লাখের বেশি মানুষ। টিকার জন্য প্রতিদিন 2.5 থেকে 3 লাখ মানুষ নিবন্ধন করছেন সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপে। নিবন্ধন ছাড়িয়েছে 36 লাখ। প্রথম দফায় 25 লাখ মানুষকে টিকা দেওয়ার কথা থাকলেও বদলেছে পরিকল্পনা। প্রথম ডোজ পাচ্ছেন 60 লাখ মানুষ। প্রথম 2 চালানে আসা 70 লাখ ডোজ থেকেই এসব টিকা দেয়া হবে। 10 লাখ ডোজ রাখা হবে রিজার্ভ হিসেবে। হাতে এখন যে মজুদ আছে টিকার, যে গতিতে আমরা টিকা দিচ্ছি, তাতে আমরা 60 লাখ মানুষকে কিন্তু টিকা দিয়ে দিতে পারবো আগামী মাসের মধ্যে। যে পরিমাণে রেজিস্ট্রেশন হচ্ছে, আমরা সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবং নিয়ম কানুনের ভিতরে থেকেই তাদের টিকা আমরা দিয়ে দিতে পারবো। এবং পরবর্তীতে আমাদের কোভ্যাক্স এবং অন্যান্য জায়গা থেকে যখন ভ্যাকসিন আসতে শুরু করবে এবং বাদবাকি জনগোষ্ঠী কিন্তু আপনি সেই টিকা কার্যক্রমের আওতায় চলে আসবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ 2 মাস পর
সে অনুযায়ী 7 এপ্রিল শুরু হবে দ্বিতীয় ডোজ দেয়া। প্রথম ডোজের 2 মাসের ব্যবধানে দ্বিতীয় ডোজ নেয়ার সময় ও স্থান জানানো হবে SMS দিয়ে। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় চালান থেকে দেয়া হবে এই টিকা। প্রথম ডোজের টিকাটি যারা পেলেন তারা কিন্তু এপ্রিল মাসে যে দ্বিতীয় ডোজের জন্য তারা কিন্তু আবার টিকা নিতে শুরু করবেন এবং আমরা এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু দ্বিতীয় ডোজ যাদের পাওয়ার কথা তাদের টিকাটা কিন্তু দেয়া হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমাদের মার্চ মাসে, এপ্রিল মাসে, মে মাসে কিন্তু প্রতি মাসে যে পরিমাণ টিকা আমাদের পাওয়ার কথা সেটি কিন্তু আসতে থাকবে। পর্যায়ক্রমে কিন্তু আমরা পুরো 3 কোটি ডোজের আমরা কিন্তু পেয়ে যাব এবং এই সমস্তটা যোগফল করে আপনি দেখবেন যে আমাদের যে সংখ্যক মানুষকে আমরা প্রথম পর্যায়ের প্রথম ভাগে টিকা দিতে চাই তারা কিন্তু দ্বিতীয় ডোজ সবাই পেয়ে যাবেন, এটি নিশ্চিত হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে করোনা টিকার কোনো ঘাটতি নেই। অল্প সময়ের মধ্যেই কোভ্যাক্সের টিকাও আসবে দেশে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবার পর্যন্ত সারা দেশে করোনা টিকা নিয়েছেন 20,82,000 মানুষ। এদের মধ্যে মাত্র 7 লাখ নারী। পুরুষের টিকা নেয়ার হার 66.20 ও নারীর 33.79%। নারীদের টিকার প্রতি অনীহা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া টিকা দিতে সহযোগী কাউকে না পাওয়া ও প্রযুক্তি জ্ঞানের অভাবও এর কারণ। গবেষকরা বলছেন নারী পুরুষ সবাইকে টিকার আওতায় না আনা হলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। 7 ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান শুরুর পর 20 ফেব্রুয়ারি পর্যন্ত টিকা নিয়েছেন 20,82,877 জন। এদের মধ্যে পুরুষ 13,78,935 ও নারী 7,03,942 জন। ঢাকা বিভাগেও টিকা গ্রহীতা পুরুষের তুলনায় নারীর সংখ্যা অর্ধেক। এ বিভাগে টিকা নিয়েছেন 3,91,045 জন পুরুষ ও 1,97,797 জন নারী। বিশেষজ্ঞরা বলছেন অন্য রোগের চিকিৎসার মতো টিকা নিতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করেন না নারীরা। মহিলাদেরকে আরেক জায়গায় গিয়ে একটা ভিড় ঠেলে যে ইঞ্জেকশন দিতে হবে ওটা তো ওরা ডিসকারেজড হচ্ছে। সচেতনতার অভাব এবং ভয় যেগুলা সবার মধ্যে আছে, পুরুষের মধ্যেও আছে, সেটা তো আছে। কোনো চিকিৎসা সেবার বিষয় আসে তখন কিন্তু মহিলারা প্রাধান্য পায় না। নারীদের মধ্যে সংক্রমণ যেহেতু কিছুটা কম, সুতরাং সেটাও আসে যে তাদের সংক্রমণ হবে না, সুতরাং তাদের টিকা নেওয়ার দরকার নেই। বিশেষজ্ঞরা বলছেন করোনায় আক্রান্ত পুরুষ সদস্যের মাধ্যমে স্ত্রী, মা, বোন সহ পরিবারের অন্যরাও সংক্রমিত হতে পারেন। তাই পুরুষের পাশাপাশি নারীদেরও সমানতালে টিকা নেওয়া উচিত, না হলে সরকারের লক্ষ্য অর্জন ব্যাহত হওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সকলের টিকা দিতে হবে, এটা যদি না দেয়া যায় তাহলে কিন্তু এই টিকা দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের যে লক্ষ্য সেটা অর্জন করা কঠিন হবে। এখন এটা করতে হলে আসলে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। নারীদের টিকা নেয়ায় আগ্রহী করতে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয়কেও বিশেষ পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন তারা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় মামলা হয়েছে। দুপুরে নিহতের বাবা নেয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাটি করেন। পুলিশ জানায় আসামিদের গ্রেপ্তার ও মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে সাংবাদিক বুরহানুদ্দিন হত্যার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। একই দাবিতে ঝিনাইদহ, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। এ সময় সাংবাদিক বুরহানুদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা মনে করি সেই সিসিটিভি ফুটেজ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে মুজাক্কির হত্যার এই বিচার আমরা চাই। সংবাদ কর্মী তার পেশাগত দায়িত্ব পালনকালে সে বুকে গুলি নিয়েছে। কূটনীতিকদের জন্য আনা শুল্কমুক্ত সুবিধার মদ বিক্রিতে অনিয়মের অভিযোগ এনে ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউসগুলোতে কড়াকড়ি আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। সংস্থার কর্মকর্তারা বলছেন 6 ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউসকে অটোমেশনের আওতায় আনা হচ্ছে। তবে ওয়্যারহাউসগুলোর অভিযোগ ভিয়েনা কনভেনশন অমান্য করে মদ বিক্রিতে অযাচিত হস্তক্ষেপ করছে NBR। কূটনীতিক ও দূতাবাস কর্মকর্তারা অন্য দেশে দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় শুল্কমুক্ত সুবিধা পান।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ আন্তর্জাতিক অনেক সংস্থার প্রতিনিধিও এই সুবিধা পেয়ে থাকেন। বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির মদের চাহিদা পূরণে ঢাকায় 6টি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস অনুমোদন দিয়েছে সরকার, যার দেখভাল করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা। এনবিআর কর্মকর্তারা জানান, কূটনীতিকদের এক্সামশন সনদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের পাসবুকের হালনাগাদ তথ্য দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু মাঝে 1.5 বছর তা বন্ধ ছিল। এনবিআর এর 3 দফা চিঠির প্রেক্ষিতে এ মাসেই হালনাগাদ তথ্য দেয় মন্ত্রণালয়। এনবিআর কর্মকর্তারা জানান, ওয়্যারহাউসগুলো থেকে নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির তথ্যও নেওয়া হচ্ছে। এদিকে কাস্টমস বন্ড কমিশনারেট জানিয়েছে, ওয়্যারহাউসগুলোকে অটোমেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। প্রিভিলেজড পারসনসদের কাছে বা যারা সুবিধা প্রাপ্ত আইনানুগভাবে তাদের কাছেই বিক্রি করলো কিনা সেই তথ্যগুলো একদম মাইক্রো লেভেলে, একদম ইন ডিটেলস তথ্যগুলো আমরা যাতে নিয়মিত পেতে পারি সেরকম একটি সফটওয়্যারের কাজও আগাচ্ছে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ওয়্যারহাউস মালিকরা। ক্যামেরায় কথা না বললেও তারা জানান, কূটনীতিকরা সাধারণত নিজেরা আসেন না, অথরাইজেশন বা চিঠি লিখে প্রতিনিধি পাঠান, যার আলোকে মদ সরবরাহ করা হয়। কিন্তু কিছুদিন ধরে এনবিআর কর্মকর্তারা এতে আপত্তি জানাচ্ছেন। আমি ভারতে দেখেছি যে যায় না কখনো, আমি তো এখানে তো আমি ডিপ্লোম্যাট ছিলাম না কখনো, আমি কাজে বলতে পারবো। ভারতে কিন্তু আমরা কখনো দোকানে যেতাম না, দোকানের পক্ষ থেকে আমাদেরকে সরবরাহ করা হতো, কাগজটা আমরা পাঠিয়ে দিতাম, সেটা রেখেছে তারা জিনিসগুলো আমাদের বাসায় পৌঁছে। এদিকে প্রতিটি ওয়্যারহাউসে কাস্টমস হাউসের একজন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তারপরও কেন অনিয়মের অভিযোগ তা নিয়ে প্রশ্ন উঠেছে। কখনো কখনো সেই অফিসারের ক্যাপাবিলিটির অভাব থাকে, তার প্রফেশনাল নলেজের অভাব থাকে, কখনো কখনো তিনি কননাইভ করেন, কখনো কখনো তিনি অসহায়ের মতো থাকেন, ফলে তাকে দিয়ে আর তো অনেক সময় কাজ করানো হয়। চলতি অর্থ বছরে 5 ওয়্যারহাউসকে প্রায় $55 লাখ মদ, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য আমদানির অনুমতি দেয় এনবিআর। আমদানি হয়েছে $44 লাখ। তবে মার্কিন ও সমমনা দূতাবাসের কর্মকর্তারা এসব ওয়্যারহাউস থেকে মদ নেন না, কেনেন মার্কিন দূতাবাসের নিজস্ব ওয়্যারহাউস থেকে। এই ওয়্যারহাউসে যাওয়ার এখতিয়ার নেই এনবিআর এর। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলেঙ্গা রংপুর 4 লেন প্রকল্পের কাজের সবচেয়ে পিছিয়ে আছে বগুড়ার বনানী থেকে মোকামতলা অংশ। 36 মাসের প্রকল্পের 20 মাস চলে গেলেও কাজের অগ্রগতি মাত্র 10 ভাগ। রাস্তার পাশের বর্ধিত অংশ বুঝে না পাওয়ায় কাজ আটকে আছে, দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। সরকারের মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের দ্বিতীয় ধাপে কাজ চলছে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার অংশের। দেশের 4টি এবং চীনের 3টি প্রতিষ্ঠান দায়িত্ব পেয়েছে এই প্রকল্পের। এই প্রকল্পে বগুড়ার বনানী থেকে মোকামতলা পর্যন্ত 25.2 কিলোমিটার অংশের দায়িত্বে রয়েছে মনিকো নামের দেশি একটি প্রতিষ্ঠান। গোকুল থেকে মোকামতলা পর্যন্ত কাজ কিছুটা এগুলেও বনানী থেকে গোকুল অংশে কোনো কাজ হয়নি বললেই চলে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, জমি অধিগ্রহণের জটিলতা এবং বিদ্যুতের খুঁটি ও গ্যাস লাইন সরানোয় দেরির কারণে কাজের গতি কম। কিছু জায়গা এখনও ল্যান্ড নেগোসিয়েশনের প্রসেস আছে, যেমন হচ্ছে এই মাটিরালি থেকে আপনার গোকুল বাজার পর্যন্ত এই জায়গাটা আমরা এখন হ্যান্ডওভার পাইনি। আর শুরু থেকে আমি বলতেছি যে আমাদের বড় ব্যারিকেড হলো যে আমাদের ইউটিলিটি শিফটিং, মেনলি হচ্ছে যে বিদ্যুতের যে খুঁটিগুলো এগুলো মানে সরাতে বিভিন্ন সংস্থার সরাতে যে অনেক প্রবলেম ফেস করতে হইতেছে। জেলা প্রশাসন বলছে 4 লেন প্রকল্পে বগুড়ার অন্য অংশের জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও শহর ও সেনানিবাস এলাকার জমি এখনও অধিগ্রহণ হয়নি। এর মধ্যে সেনানিবাস এলাকার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে সড়ক বিভাগে। এর মধ্যে আমরা 13টি সমাপ্ত করেছি আমাদের পর্যায় থেকে যে কাজ সেগুলো, আর দুটির মধ্যে একটির জন্য এস্টিমেটের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, বাকিটার এস্টিমেট প্রস্তুত আছে, এই সপ্তাহের মধ্যে আমরা পাঠাতে পারবো। বাকিটা মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়ে আসা টাকা, সেটা সেই প্রসেসটার জন্য যে সময়টুকু লাগে। এলেঙ্গা রংপুর 4 লেন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা যা থাকছে। ছবির পর এবার মঙ্গল গ্রহ থেকে ভিডিও এবং বাতাসের শব্দ পাঠালো রোভার, প্রকাশ করলো নাসা।
এবং ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বিকেলে নিউজিল্যান্ড যাচ্ছে ক্রিকেট দল। করোনাকালে প্রথম বিদেশ সফর। বিশ্বে করোনায় আরও 6,500 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 2,86,000-এরও বেশি। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 24,85,000, আক্রান্ত 11,22,00,000-এরও বেশি। ইউরোপে দৈনিক আক্রান্তের হার কমলেও যুক্তরাষ্ট্রে এখনও হাতের নাগালের বাইরে করোনা ভাইরাসের সংক্রমণ। অন্যদিকে ফের সংক্রমণ বাড়ছে ভারত ও লাতিন আমেরিকার অনেক দেশে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় 21 জুন থেকে যুক্তরাজ্যে লকডাউন তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তার জন্য মানতে হবে কড়া বিধিনিষেধ। 8 মার্চ থেকে 4 ধাপে তুলে নেওয়া হচ্ছে এই লকডাউন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় 5 লাখ মৃত্যু ছাড়ানোয় মৃতদের স্মরণে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হোয়াইট হাউসে মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালনের মাধ্যমে মৃতদের স্মরণ করেন। তাদের সম্মানে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজনৈতিক বিভেদের কারণে দেশটিতে করোনায় এত মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। দ্বিতীয় দফায় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। কিউবায় ফের করোনার সংক্রমণ বাড়ায় হাভানায় লকডাউন জারি করেছে সরকার। বসনিয়ায় বেড়েছে সংক্রমণ। চেক রিপাবলিকে বিস্তার রুখতে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তার কমায় জার্মানিতে খুলেছে স্কুল। গাজায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। এদিকে গত বছর নভেম্বরের তুলনায় ভারতে বেড়েছে সংক্রমণের হার। এর মধ্যে সবচেয়ে বিপাকে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্দামান সাগরে একটি নৌকায় ভাসমান অবস্থায় থাকা রোহিঙ্গাদের উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এক বিবৃতিতে তারা জানায়, বেশ কিছু রোহিঙ্গা সহ সপ্তাহখানেক আগে নৌযানটির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেটি সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে নৌকাটিতে 90 জন রোহিঙ্গা রয়েছে। নৌযানটিতে থাকা রোহিঙ্গা শরণার্থীরা জানিয়েছে কয়েকদিন আগেই খাবার এবং পানি শেষ হয়ে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটির সবাই বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় 10 দিন আগে যাত্রা শুরু করে। UNHCR বলছে, নৌকাটিতে আটকে পড়া শরণার্থীদের শারীরিক অবস্থা খুবই শোচনীয় এবং তারা মারাত্মক পানি শূন্যতায় ভুগছে। এর মধ্যে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে বলে জানাচ্ছে সংস্থাটি। তবে নৌযানটির অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি তারা। ছবির পর এবার মঙ্গল গ্রহ থেকে ভিডিও এবং রেকর্ডকৃত শব্দ পাঠালো রোভার পারসেভারেন্স। দুটি মাইক্রোফোনের সাহায্যে কয়েকটি অডিও রেকর্ড করে রোভারটি। লাল গ্রহ থেকে পাঠানো সব ভিডিও প্রকাশ করেছে নাসা। মঙ্গল গ্রহে অবতরণের পর নাসার নতুন রোভার পারসেভারেন্স ছবির পরে ভিডিও ও রেকর্ডকৃত শব্দ পাঠিয়েছে। এতে মঙ্গলে বাতাসের শব্দ বোঝা যাচ্ছে। এছাড়াও সোমবার মঙ্গল গ্রহের ভিডিও প্রকাশ করেছে নাসা। এতেও মঙ্গল পৃষ্ঠের ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে প্রথম মহাকাশে হেলিকপ্টার পাঠালো নাসা। ইনজেনুইনিটি নামের 1.8 কেজি ওজনের এই নভোযানটিকে হেলিকপ্টার বলা হলেও আসলে এটি একটি ছোট ড্রোনের মতো। পারসেভারেন্স রোভারের পেটে করে এই হেলিকপ্টারটি মঙ্গলে নেওয়া হয়। আকাশ থেকে মঙ্গলের ছবি সংগ্রহ করবে হেলিকপ্টারটি। মঙ্গলের আগামী গন্তব্যে আমরা হেলিকপ্টার দিয়ে যেতে চাই, তাই হেলিকপ্টার উঠতে পারে এমন জায়গা নিশ্চিত করতে হবে। তবে আপাতত পাওয়া তথ্য বলছে খুব দ্রুত হেলিকপ্টার থেকে মঙ্গলের আকাশ এবং স্থলভাগের ছবি তুলতে পারবো। গত বৃহস্পতিবার মঙ্গলের সফল অবতরণ করে নাসার পঞ্চম রোভার পারসেভারেন্স। বর্তমানে দুর্গম জেজেরো ক্রেটার অঞ্চলে রয়েছে এটি। বিজ্ঞানীদের ধারণা এ অঞ্চলে একসময় বিশাল হ্রদ ছিল। প্রাণের অস্তিত্ব খুঁজতে তাই মঙ্গলের এই অঞ্চলকেই বেছে নিয়েছে বিজ্ঞানীরা।
আগামী 2 বছর বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া মঙ্গলের মাটিতে কি কি উপাদান রয়েছে সেখান থেকে তথ্য, ছবি, অন্যান্য বিশ্লেষণ পাঠাবে 6 চাকার স্বয়ংচালিত পারসেভারেন্স রোভার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বিকালে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। করোনাকালে প্রথম বিদেশ সফরে ক্রিকেটার স্টাফ মিলিয়ে বহর 35 সদস্যের। কোয়ারেন্টিন পর্বে ফিটনেস সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মেডিকেল টিম। পরিবর্তিত প্রেক্ষাপট আর বৈরী কন্ডিশনের সাথে মানিয়ে সিরিজে ভালো করার প্রত্যয় তাসকিনের। এ যেন উৎসব, মুক্তির আনন্দ। দীর্ঘ 1 বছর পর বিদেশ সফরে যাচ্ছে টাইগাররা। মঙ্গলবার বিকেলেই উঠতে হবে নিউজিল্যান্ডের বিমানে। আগের দুপুরটা তাই একটু বেশি রঙিন ক্রিকেটারদের। উইন্ডিজের বিপক্ষে মিলেছে অম্ল মধুর অভিজ্ঞতা। এবার অ্যাওয়ে সিরিজের বড় পরীক্ষা, যে কারণে উড়াল দেওয়ার আগে বসতে হয়েছে আলোচনাতেও, যেখানে বোর্ড প্রধানের পাশে ছিলেন গুরুত্বপূর্ণ পরিচালকেরাও। নিউজিল্যান্ড সফরে সবাই তাকিয়ে পেসারদের দিকে, সেই আশার প্রতিদান দিতে চাইছেন তাসকিন। ওইসব উইকেটে অনেক সময় খুব ভালো উইকেটও পাওয়া যায়, তো মানে আশাবাদী, কারণ যখন আমরা অস্ট্রেলিয়াতে বা নিউজিল্যান্ডে ওয়ার্ল্ড কাপ ইভেন্টগুলো খেলেছিলাম তখন কিন্তু অনেক ভালো উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য এবং বোলিংয়ের জন্য। বায়োবাবল করোনা প্রোটোকল সম্পর্কে ধারণা থাকলেও নিউজিল্যান্ডের করা নিয়ম নীতি মেনে চলা বড় চ্যালেঞ্জের বিষয়। কি করতে হবে আর কিভাবে নিজেকে ফিট রাখতে হবে, বিসিবি মেডিকেল টিম তা জানিয়ে দিয়েছে ক্রিকেটারদের। যেহেতু প্লেয়ার আগে থেকে জানে যে ওরা কি আশা করছে নিউজিল্যান্ডের প্রথম 6 দিন, এর জন্য মানসিকভাবে তারা প্রস্তুত আছে। এজন্য আমরা প্লেয়ারদেরকে বলেছি যে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আরও কিছু অ্যাক্টিভিটিজের মধ্যে নিজেদেরকে জড়িত রাখার জন্য। নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর এপ্রিলে শ্রীলঙ্কা সফর, এরপর একাধিক সিরিজ নিশ্চিত হয়ে আছে। অনেকটাই আগের অবস্থায় ফিরতে শুরু করেছে এফটিপি। বিসিবি দ্রুত সময়ের মধ্যে ঠিক করে ফেলতে চাইছে মিডিয়া ও টিম স্পন্সর। আমাদের যে ওয়ার্ল্ড টি-20 এবং অন্যান্য যে ইভেন্টগুলো আছে, অবশ্যই 2023 পর্যন্ত যে ইভেন্ট আছে ইনক্লুডিং এশিয়া কাপ, সবকিছু কনসিডার করেই আমরা আমাদের নেক্সট টিম স্পন্সর টার্গেট করব। মঙ্গলবার বিকালে 35 সদস্যের বাংলাদেশ দল উড়াল দেবে নিউজিল্যান্ডের পথে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে শেষ 16 লড়াই। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লাজিও, তবে উত্তাপ ছড়াবে আতলেতিকো মাদ্রিদ আর চেলসি দ্বৈরথ। দুটি ম্যাচই শুরু রাত 2টায়। রাউন্ড অফ 16-এর প্রথম লেগে ঘরের মাঠেই চেলসির বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি ছিল আতলেতিকো মাদ্রিদের, কিন্তু করোনা ঝুঁকি, ভ্রমণ নিষেধাজ্ঞায় স্পেন নয়, ম্যাচের ভেন্যু রোমানিয়ার বুখারেস্ট। দিন 3 আগে লা লিগায় লেভান্তের কাছে হারের ক্ষত দগদগে। ইনজুরিতে গিমেনেজ, কারাস্কো, ভার্সালকো, করোনা পজিটিভ হেক্টর হেরেরা। সাসপেনশনে থাকবেন না ইংলিশ রাইট ব্যাক ট্রিপিয়ার। এত সব না থাকার মাঝেও সুয়ারেজ ফেলিক্সের রসায়ন আত্মবিশ্বাস দিচ্ছে লা লিগার টেবিল টপারদের। সত্যি বলতে কঠিন হবে একাদশ সাজানো, কিন্তু মানসিকভাবে চাঙ্গা থাকতে হবে। চেলসি এখন দুর্দান্ত খেলছে, আমরাও লা লিগার শীর্ষে আছি। সুয়ারেজের মতো গোল স্কোরার যে কোনো দলকেই কিন্তু সতর্ক করে দেয়। ল্যাম্পার্ড অধ্যায় শেষে চেলসিতে এখন টুখেলের রাজত্ব। দলটাকেও টেনে তুলেছেন টানা 7 ম্যাচে অপরাজিত দ্য ব্লুজ। তবে প্রতিপক্ষ যখন আতলেতিকো মাদ্রিদ, বড় পরীক্ষায় পড়তে হবে জানা আছে চেলসি বসের। এটা কঠিন হবে, যদিও ওরা নিজেদের মাঠে খেলছে না, কিন্তু স্প্যানিশ লিগে ওরাই এখন সেরা। শেষ 9 মাসে 6 ট্রফি বায়ার্ন মিউনিখের। গেল সপ্তাহে শোকেসে উঠেছে ক্লাব বিশ্বকাপ, কিন্তু বুন্দেসলিগায় হারতে হয়েছে ফ্র্যাঙ্কফুর্টের কাছে। শেষ 16 প্রতিপক্ষ লাজিও বলেই কিনা কিছুটা স্বস্তি চ্যাম্পিয়নদের। আমি কোনো অজুহাত দিতে চাই না। কয়েক ম্যাচ আমরা খারাপ খেলেছি, মুলার, তলিসোকে এ ম্যাচে পাওয়া যাবে না, কিন্তু সেটা ভুলে মাঠে সেরাটা দিতে হবে। প্রতিযোগিতামূলক ফুটবলে এবারই প্রথম বায়ার্নের বিপক্ষে লড়বে লাজিও। 21 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে আসা ইতালিয়ান ক্লাবটির বড় ভরসা সিরো ইমোবিল। এখন পর্যন্ত আসরে 5 গোল এই ফরওয়ার্ডের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।